সবাইকে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও সচিবালয়ের নিজ কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা 25 ডিগ্রি নির্ধারণ করেন যাতে বিদ্যুৎ খরচ কম হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আলোচনা হয় নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিসহ গঠিত গুরুত্বপূর্ণ কয়েকটি সেলের অগ্রগতি পর্যালোচনা নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকছে। এতে এবার ঈদের ছুটি হবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন। এনার্জিটা একদম তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানকে আইনে আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচারের দাবি করেছে জামায়াত ইসলামী। এই দুইজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে দলটি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মগবাজারে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দলও। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তার 3 দিনের ঢাকা সফরের শেষ দিন বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় ব্যস্ত সময় পার করলেন। সকালে রাজধানীর গুলশানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামাতের প্রতিনিধি দলের সাথে পলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। পরে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অ্যাডভোকেট রিজওয়ানা তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে দাবি করেন এটি ষড়যন্ত্রের অংশ। খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ করে বলছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদ এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। পরে একই স্থানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান গণমাধ্যমকে জানান পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় পলিসি নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই 3টি বিষয়ে আমাদের আলোচনা। পরে দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বেগম খালেদা জিয়া এক আপোষহীন নেত্রী, গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্র আর দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন আজীবন। এজন্য সহ্য করতে হয়েছে নানা নির্যাতন, এমনকি যেতে হয়েছে কারাগারে, বঞ্চিত হয়েছেন সঠিক চিকিৎসা থেকে।
নানা চড়াই উতরাই আর লোভনীয় বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান করে গণতন্ত্রের ধারক বাহকে পরিণত হন বেগম খালেদা জিয়া। তিনবারের শাসনামলে নারী শিক্ষা সহ দেশ গঠনে যার ছিল অনেক সাফল্য। সব মিলিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবারের স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তা চূড়ান্ত হয় বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। বেগম খালেদা জিয়া সহ মুক্তিযুদ্ধ, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা সহ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর সাহিত্যের জন্য, জোবেরা রহমান লিনু ক্রীড়া ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখার জন্য, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পল্লী উন্নয়নের কাজের জন্য, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর সমাজসেবা জনসেবার জন্য। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে ঈদ যাত্রা স্বস্তির হবে জানিয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলেও জানান তিনি। ঈদ যাত্রা নিয়ে সচিবালয়ে মালিক, শ্রমিক ইউনিয়ন, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, 1.5 থেকে 2 কোটি মানুষের ঈদ যাত্রা স্বস্তির করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যত্রতত্র বাজার, দোকান বসানো ও পার্কিং করা যাবে না, চালানো যাবে না আনফিট কোনো গাড়ি। সড়কে চাঁদাবাজি করলে কঠোর আইনি ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় সড়কে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে, প্রয়োজনে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান, তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় হবে। স্বাস্থ্য খাতে অনিয়ম যেন নিত্যদিনের চিত্র। অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত কিছু চিকিৎসক, আবার কেউ নিয়মিত দেরিতে পৌঁছান কর্মস্থলে। ডিবিসি নিউজের সংবাদ প্রকাশের পর অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করায় শরীয়তপুর 250 শয্যার হাসপাতালে ডাক্তার রাজেশ মজুমদারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। দায়িত্বরত অবস্থায় কোনো সরকারি চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে লাইসেন্স স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘড়ির কাঁটায় সকাল 9টা, তখনও উপস্থিত হননি কোনো চিকিৎসক। টিকিট কাউন্টারেও নেই কেউ। 9:20 থেকে একে একে হাসপাতালে আসতে শুরু করেন চিকিৎসকরা। চিকিৎসকদের কক্ষ খোলা সকাল 8টা থেকেই। চিকিৎসক আসার আগেই রোগীদের লম্বা সিরিয়াল। এই চিত্র প্রতিদিনের। রোগীদের অভিযোগ, দেরিতে এসে তাড়াহুড়ো করে ব্যবস্থাপত্র দেন চিকিৎসকরা। এর সমাধান চান তারা। বললেই হয়তো যে 9:30 আসে, 10টায় আসে, তাদের টাইম মেনটেন করে না তারা। বললেই হয়তো, ও না বললে বলতেছে যে তুমি যে ডেকে এসো। পরে আসার পরে দেখা যাইতেছে রোগীরে ওরকম ভাবে কেয়ারও নেয় না, মানে যাওয়ার সাথে সাথে প্রেসক্রিপশন লেখে তাড়াহুড়ো করে দিয়ে দেয়। রোজার কারণে কিছুটা দেরি হলেও পরবর্তীতে সময় মতো অফিসে আসার কথা বলছেন চিকিৎসকরা। রোজার সময় তো মানে একটু দেরি হচ্ছে। আমি টাইমলি আসছি আর কি, এখানে আসা হয়নি, অফিসে আসা হয় না, এখানে মানে চেম্বারে আসা হয় না, দেরি হলো। আমি জানি যে 9:30 থেকে 9:40-এর মধ্যে আমাদের শুরু করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্যাপ আছে। আমরা প্রথমে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করতেছি এবং তাদেরকে মোটিভেট করে আনার চেষ্টা করতেছি। এরপরে যদি কেউ এই নিয়মের ব্যত্যয় করে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব। এদিকে বুধবার ডিবিসি নিউজে শরীয়তপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার রাজেশ চন্দ্র মজুমদারকে অফিসের সময় প্রাইভেট প্র্যাকটিস করার নিউজ প্রকাশের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই প্রেশার ওষুধটা খাওয়ার জন্য চেম্বারে যাই, মারাত্মক খারাপ লাগছিল। প্রেশার মেপে দেখি 120/180। তাই আমি প্রেশার ওষুধটা ওখানে যেয়ে খাই এবং খেয়ে আমি বাসায় চলে যাব। এই সময় ইন দি মিন টাইমে 1টা বা 2টা খারাপ রোগী ওখানে উপস্থিত হয়, মারাত্মক খারাপ। এবং মানবিক কারণে আমি ওই রোগী 2টা দেখার জন্য জাস্ট দেখেই চলে যাচ্ছিলাম। এই সময়েই আমার সাংবাদিক ভাই ওখানে উপস্থিত হয়। সরকারি হাসপাতালে কোনো চিকিৎসক দায়িত্ব চলাকালে বাইরে চেম্বার করলে লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার রাজেশ মজুমদার সরকারি ডিউটিটা না করে
তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে। আমরা একই ধরনের ব্যবস্থা সবার জন্য গ্রহণ করবো যদি এই ধরনের কেউ করে। কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অফিস তালাবদ্ধ পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এই ঘটনায় 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। ওই 3 কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতি। এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে 2500 উপজেলায় এবং জান্নাতিকে বন্দর উপজেলা বদলি করা হয়েছে। জেলা প্রশাসক রায়হান কবির জানান, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকাল 9টা 5 সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হাজির হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অফিসে কোনো কর্মকর্তা কর্মচারীকে দেখতে পাননি তিনি। অফিস ছিল তালাবদ্ধ। প্রায় 30 মিনিট অপেক্ষার পর একজন এসে তালা খুলে দিলে ভেতরে প্রবেশ করেন প্রতিমন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। সকাল 9টা থেকে 9টা 40 পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ কক্ষে অবস্থান জারি করা হয়েছে পরিপত্র। এমন নির্দেশনার পরও ভোলা সদরের খাদ্য গুদামে পরিদর্শক মনিরুজ্জামানকে সঠিক সময়ে অফিসে পাওয়া যায়নি। সকাল 9টা 25 তার অফিসে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায় কক্ষ। হাজিরা খাতা খুলে দেখা যায় পুরো ফেব্রুয়ারিতেই স্বাক্ষর করেননি মনিরুজ্জামান। এমনকি মার্চের প্রথম 5 দিনেও নেই কোনো স্বাক্ষর। জানতে চাইলে ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক জানান, খাদ্য পরিদর্শক মনিরুজ্জামান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে মৌলিকভাবে ছুটি নিয়েছেন। তবে সরকারি নিয়মে লিখিত আবেদন করে ছুটি নেওয়া উচিত বলেও জানান তিনি। এদিকে খাদ্য পরিদর্শক মনিরুজ্জামানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। আসলে খাতাটা আমাদের এখানে থাকে, তো স্যারে তো ওই রুমে বসে, আমরা এখানে স্টাফরা সবাই করি, তো আর স্যারে থাকে ওই রুমে বসে। তা আমরা হয়তো বা দেখছি স্যারের সামনে নিয়ে রাখিও না অনেক সময়। গতকাল আমার কাছে সে ব্যক্তিগতভাবেই মৌখিকভাবে ছুটি চেয়ে ভোলার বাইরে যাওয়ার জন্য বলে, আমি সেভাবে মৌখিকভাবে ছুটি দিছি। আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক, তার আরেকজন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তার কাছে লিখিতভাবে ছুটি দিছে কিনা এটা আমার জানা নেই। সুশাসনের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি দৃশ্যমান না হলে কোনো আয়োজনই কাজে আসবে না। আর সবার আগে দৃশ্যমান হতে হবে দুর্নীতি বিরোধী কার্যক্রম, বলছে টিআইবি। রাজধানীতে সংবাদ সম্মেলনে সংস্থাটি সব রাষ্ট্রীয় ও পেশাজীবী প্রতিষ্ঠানকে দলীয়করণে বাইরে রাখার সুপারিশ করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের সুপারিশ করেছে টিআইবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সুপারিশের জন্য টিআইবির সংবাদ সম্মেলন। নিরপেক্ষভাবে কোনো প্রকার সর্বোচ্চ যে বিষয়টি বিবেচনা নিতে হবে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নানা সুপারিশ তুলে ধরেন। সরকারকে ভাবতে হবে দুটো জিনিস, যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয়ের বিষয়টি, দুর্নীতির যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে। দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান করতে না পারলে কোনো প্রতিশ্রুতি কাজে আসবে না বলে মনে করছে টিআইবি। আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। নতুন গভর্নরের পক্ষে 5 বছর বাংলাদেশ ব্যাংক চালানো সম্ভব নয়, বিকল্প চাই টিআইবি। তার প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতাতে প্রশ্নবিদ্ধ এবং সেই কারণে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন না বলে আমরা বিশ্বাস করি, এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা অসম্ভব হবে এই ধরনের নেতৃত্বের আওতাধীন। কাজে এই নেতৃত্ব এই গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে উপযুক্ত গভর্নর নিয়োগ দিতে হবে। জনপ্রতিনিধিদের জন্য আচরণবিধি তৈরি, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনকে দলীয়করণের বাইরে রাখা, কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। হাত বদলের সংস্কৃতি, এটা আমাদের সময়, আমরা এখন জিতেছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে হাইকোর্টে। আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরিয়ে দেওয়া সংক্রান্ত পত্রিকার বিভিন্ন সংবাদ যুক্ত করে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনে রিট করেন। এতে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক ও গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছে। আবেদনে আহসান মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে নিয়োগ ও অপসারণে আলাদা গেজেটের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আইনে পরিষ্কারভাবে রয়েছে কোনো গভর্নরকে রিমুভ করতে হলে তার অযোগ্যতা, ইনক্যাপাবিলিটি অ্যান্ড ইনক্যাপাসিটি দেখাতে হবে। হাসান মনসুরের ক্ষেত্রে এগুলো কিছু ছিল না এবং নতুন নিয়োগের ক্ষেত্রে আইনে ক্লিয়ারলি আছে কেউ যদি ব্যাংক ডিফল্টার হয় তাহলে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। আমরা আশা করব কোর্টে এই মামলা শুনানির পরে আদেশ হবে এবং আদেশ শুনানির পরে এই রিমুভাল প্রক্রিয়া এবং এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হবে। মধ্যপ্রাচ্য জুড়ে আকাশসীমা বন্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ রেস্কিউ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সংঘাতের আতঙ্ক পেরিয়ে ৩৩৮ জন যাত্রী নিরাপদে ফিরেছেন দেশে। এদিকে সংঘাতের কারণে আজ ঢাকা থেকে আরও ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান সংঘাতে একের পর এক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্য জুড়ে যেন তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। সেই দেয়ালের ওপারেই আটকা পড়েন অসংখ্য বাংলাদেশি, যাদের একটাই স্বপ্ন নিরাপদে দেশে ফেরা। মধ্যপ্রাচ্য জুড়ে আকাশসীমা বন্ধের জেরে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ রেস্কিউ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বৃহস্পতিবার ঘড়ির কাঁটা যখন সকাল 7টা ছুঁই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত স্বজনদের চোখে উৎকণ্ঠা আর আশার মিশেল, ঠিক তখনই রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলার বিশেষ রেস্কিউ ফ্লাইট BS-342। স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করার পাশাপাশি সেখানকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন যাত্রীরা। বড় বড় প্রতিষ্ঠানগুলা, বড় বড় কোম্পানিগুলা বন্ধ, কারণ দুবাইতে জাবেল আলীতে হামলা হয়েছে, তো এই কারণে দেশে ফিরতে পারছি। এটা আনন্দ লাগতেছে যে বেকার সময়টা অন্তত দেশে থাকতে পারবো, বা বিপজ্জনক সময়ে আমরা দেশে থাকতে পারবো, এটাই আনন্দের বিষয়। এয়ারবেসের সমস্যা, যারা আমেরিকার সিটিজেন, যারা সেনাবাহিনী যেখানে আছে ওখানে, এমনি কোনো রিয়াসি এলাকার ভিতরে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক আগমন গেটের সামনে অপেক্ষায় থাকা অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত যেন আবেগে ভাসিয়ে দেয় পুরো পরিবেশ। সবকিছু বন্ধ না, যে যেখানে এয়ারবেস সেখানে সমস্যা, এয়ারবেস ছাড়া সমস্যা নাই, মানে ওই মিসাইল টিজাইলের সমস্যা হয়। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ রেস্কিউ ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা। 4 মার্চ দুবাই পৌঁছে একই বিমান 5 মার্চ ভোরে ঢাকায় ফিরে আসে। মূলত যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষের পথে, তাদের অগ্রাধিকার দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।